হ্যালো ফ্রেন্ডস, লিভভ্যাডু ম্যাথামেটিক্স চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2023-এর যে পরীক্ষাটি হয়েছিল তার লেয়ার 1-এর ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 10 পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম ফিজিক্যাল সায়েন্সের, তো আজকে 11 থেকে বাকি প্রশ্নগুলোর সমাধান করে দেব। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করি। প্রথম প্রশ্নটি দেখো, 11 দাগের কি বলেছে যে নিচের কোন দ্রবণটি ফেনোলফথ্যালিনে যোগ করার পর প্রাথমিকভাবে গোলাপি রং দেখায় যা সময়ের সাথে সাথে বিবর্ণ হয়ে যায়। তো এখানে একটু বোঝার ব্যাপার আছে বন্ধুরা। এই যে ফেনোলফথ্যালিন, এটা আসলে একটা ইন্ডিকেটার। কিসের ইন্ডিকেটার? এটা ক্ষার দ্রবণ আর আম্লিক দ্রবণের মধ্যে তফাৎ করার জন্য, আমরা কোনটা ক্ষার আর কোনটা অম্ল সেটা বোঝার জন্য আমরা ফেনোলফথ্যালিন ইন্ডিকেটারটা ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো প্রাথমিকভাবে কী রং দেখায় বলেছে? গোলাপি। এখন ফেনোলফথ্যালিন কখন গোলাপি রং দেখায় সেটা আমাদের জানতে হবে, আর কেন বা সেটা বিবর্ণ হয় সেটাও জানতে হবে। এইগুলো জানলে তুমি এই প্রশ্নটা ছাড়াও আরও এই ধরনের অনেক প্রশ্নের উত্তর করতে পারবে। তো আমি একটু বলে দিই তোমাদের। ফেনোলফথ্যালিন ইন্ডিকেটারটা কী হয় বন্ধুরা? এটা মনে রাখবে যে অ্যাসিডিক দ্রবণেতে এটা বিবর্ণ, মানে এর কোনো রং হয় না। আর যখন ক্ষার মানে বেস হয়, ক্ষারীয় দ্রবণে এটা হালকা গোলাপি, বা যাকে পিঙ্ক বা ম্যাজেন্টা ইংরেজিতে, তো এই গোলাপি বর্ণ হালকা ধারণ করে। ঠিক আছে, তো এখানে থেকে তুমি খুঁজে বার করো কোনটি যে ক্ষারীয় দ্রবণ কোনটা। তাহলে প্রথম কথায় অপশন ডি আমাদের ক্যালকুলেশনের বাইরে হয়ে যাবে, কারণ এটা অ্যাসিড, CH3COH মানে অ্যাসিটিক অ্যাসিড। তো অ্যাসিটিক অ্যাসিড যেহেতু অ্যাসিডিক, তাই ফেনোলফথ্যালিন এখানে ক্ষারীয় দ্রবণ ধারণ করবে না। ঠিক আছে, তাহলে এইটা কাটা গেল, অপশন ডি কাটা গেল। এবার সরি, এটা অ্যাসিডিক, তাই তো, তাই আম্লিক দ্রবণে ফেনোলফথ্যালিন তোমার গোলাপি বর্ণ ধারণ করবে না, তাই অপশান ডিটা আমি কেটে দিলাম, কারণ আম্লিক দ্রবণে ফেনোলফথ্যালিন বর্ণহীন বা বিবর্ণ থাকবে। এখন বাকি তিনটের প্রত্যেকটাই ক্ষারীয়, তাই প্রত্যেকটাতেই ফেনোলফথ্যালিন কিন্তু গোলাপি রং ধারণ করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে আরেকটু বেশি বলা আছে যে প্রাথমিকভাবে গোলাপি রং দেখায় যা সময়ের সাথে সাথে বিবর্ণ হয়ে যায়, তাই তো। তাহলে ফেনোলফথ্যালিন তো এই তিনটে দ্রবণে মেশালেই গোলাপি হবে, কিন্তু কোন দ্রবণটিতে বিবর্ণ হয়ে যাবে? তো এর জন্য তোমাদের যেটা বুঝতে হবে সেটা দেখো বন্ধুরা, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে NH4OH, ঠিক আছে। তো জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এরকম অণুতে ভেঙে যায়। কীভাবে ভাঙে না, একটা আয়ন হয় NH4+, আর একটা আয়ন হয় OH-। ঠিক আছে, এবার এই যে NH4+ আয়নটা, এই আয়নটা একটু উদ্বায়ী হয়। তো সেই কারণে কি হয়, জলীয় দ্রবণ থেকে এই আয়নটা অল্প অল্প পরিমাণে মানে বেরিয়ে আসে দ্রবণ থেকে। এই কারণেই NH4OH জলীয় দ্রবণের সামনে তুমি যদি একটু দূর থেকে দেখবে, হালকা হালকা তুমি একটা গন্ধ অনুভব করতে পারবে একটা। ঠিক আছে, তো সেই গন্ধের কারণটা কিন্তু এই আয়নটা উদ্বায়ী। তো এর ফলে কি হয়? এর ফলে যেটা হয়, এই অ্যামোনিয়াম আয়নটার সাথে বাতাসের কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করতে শুরু করে, যেহেতু এটা লুজলি বাউন্ড, সেই কারণে বিক্রিয়া করে এটা একটা অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, এবার সেই অ্যাসিডটা দ্রবণে থাকছে, ফলে কি হচ্ছে, দ্রবণটার মধ্যে অ্যাসিডের মাত্রাটা আস্তে আস্তে বাড়তে থাকছে, যত বেশি পরিমাণে এটা বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করছে। আর সেই কারণেই আস্তে আস্তে দ্রবণটা আম্লিক হতে শুরু করে। আর আম্লিক দ্রবণ যেই হতে শুরু করে, তেমনি ফেনোলফথ্যালিন তার আস্তে আস্তে কী হয়ে যায়, বিবর্ণ হতে শুরু করে। সেই কারণে এটার উত্তর হয়ে যাবে অপশান সি। তো পুরো কোশ্চেনটার আমি ইন ডিটেলে তোমাদেরকে বলে দিলাম বন্ধুরা। আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন নেই। এই প্রশ্নটা সম্পর্কে যদি থাকে কমেন্টে জানিও। পরের প্রশ্নটাই চলো। বলেছে নিচের কোনটি উভধর্মী অক্সাইডের উদাহরণ? তো এখানেও বন্ধুরা তোমাদেরকে উভধর্মী অক্সাইড কি সেটা বুঝতে হবে। উভধর্মী মানে যার মধ্যে উভয় ধর্ম বর্তমান। তো উভয় ধর্মগুলো কি কি? একটা হচ্ছে অ্যাসিডিক ধর্ম, আর একটা হচ্ছে ক্ষারীয় ধর্ম, মানে একটা আম্লিক ধর্ম আর ক্ষারীয় ধর্ম। অর্থাৎ যেটা অম্ল এবং ক্ষার উভয়ের মতোই আচরণ করতে পারে, তাকে বলবো আমরা উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইডের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে উভধর্মী অক্সাইডগুলো জলে গুলে গিয়ে একটা হালকা ক্ষারীয় দ্রবণ তৈরি করে। ঠিক আছে, তো নিচের যে অপশানগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা উভধর্মী অক্সাইড হতে পারে? প্রথম কথা দেখো, কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড এই দুটো তো বাতাসের উপাদান। এরা যদি জলে গুলে গিয়ে আম্লিক দ্রবণ তৈরি করতো, তাহলে আমরা বাতাসের মধ্যে যা আছি সবসময় আমাদের যে জলে গুলে গিয়ে যদি ক্ষারীয় দ্রবণ তৈরি করতো, তাহলে কারণ এরা যেহেতু বাতাসে কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড দুটোই বর্তমান, তাহলে বাতাসের জলীয় বাষ্পের সাথে এরা মিশে কী করতো, ওই ক্ষারীয় একটা জলীয় বাষ্পটাকে ক্ষারীয় করে ফেলতো। ফলে আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি বা আমরা এই যে
মুখ দিয়ে কথা বলছি, মুখ দিয়েও নিঃশ্বাস নিই, এতে করে আমরা ক্ষারীয় একটা ভাব অনুভব করতাম বা আমাদের নিঃশ্বাস নিতে অসুবিধা হতো, নিঃশ্বাস প্রশ্বাস নিতে, সেটা তো হয় না। তো সেই কারণে অপশান বি আর সি কিন্তু উত্তর নয়। তো সহজেই তোমরা এটা বুঝে গেলে, ঠিক আছে। এবার দেখো, এবার একটা ছোট্ট জিনিস তোমাদের বলি, এখানে দেখা আছে Na2O আর Al2O3, উভধর্মী অক্সাইড তারাই গঠন করতে পারবে কারা, তার একটা ছোট্ট তোমরা যদি ইনটিউশন জানতে চাও, তাহলে সেটা হচ্ছে যেসব মৌলগুলো একাধিক যোজ্যতা প্রদান করতে পারে তারাই উভধর্মী অক্সাইড গঠন করে, ঠিক আছে। এইখানে দেখো Na2O আছে, সোডিয়াম কিন্তু একাধিক যোজ্যতা প্রদান করতে পারে না, সোডিয়াম শুধু Na+ আয়নই তৈরি করে, সেই কারণে Na2ওটা উভধর্মী অক্সাইড হবে না। কিন্তু এখানে অ্যালুমিনিয়াম দেখো, এটা Al2+ গঠন করতে পারে, আর Al2+ আয়নও গঠন করতে পারে, Al3+ আয়নও গঠন করতে পারে, ফলে এ একাধিক যোজ্যতা প্রদান করতে পারে 2 এবং 3। তো এখানে অ্যালুমিনিয়াম এই Al2O3 যেটা আছে এইটা হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর, এইটা হয়ে যাবে উভধর্মী অক্সাইড। এছাড়াও কয়েকটা উভধর্মী অক্সাইডের তোমাদেরকে আমি উদাহরণ দিয়ে দিই, PbO, SnO, ZnO, এইগুলো সব উভধর্মী অক্সাইড। তোমরা যদি ভালো করে লক্ষ্য করবে, এখানে দেখবে যে SnO, Sn, Zn এরা সবাই কিন্তু একাধিক যোজ্যতা প্রদান করতে পারে, Pb, ঠিক আছে। তো তোমরা এইগুলো একটু নজর রাখো, একটু বই ঘেটে দেখতে পারো যে এরা কী কী যোজ্যতা প্রদান করে। জিঙ্কও 2+, 3+ যোজ্যতা, 2 আর 3 যোজ্যতা প্রদান করে, তো তোমরা একটু বই ঘেটে দেখতে পারো। তো আমি এরকম তোমাদেরকে প্রতিটা প্রশ্নের সাথে কিছু এক্সট্রা কিছু আমি তথ্য দেবো, যাতে তোমাদের এই ধরনের প্রশ্নের অসুবিধা না হয়। পরের প্রশ্নটা দেখো, বলেছে যে নিচের কোন দুটি গ্যাস বিক্রিয়া করে একটি কঠিন পদার্থ গঠন করবে। তো এখানে বিক্রিয়াগুলো আগে আমাদের জানতে হবে যে এই দুটো গ্যাস বিক্রিয়া করে কি তৈরি করবে। দেখো, সালফার ডাইঅক্সাইডের সাথে কার্বন মনোক্সাইড যদি বিক্রিয়া করে, এরা বিক্রিয়া করে কি তৈরি করে, বিক্রিয়া করে সালফার তৈরি করে আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তো এখানে সালফারটা কিন্তু কঠিন, এটাও একটা গ্যাস, এটাও একটা গ্যাস, এটাও একটা গ্যাস, কিন্তু এটা সলিড সালফারটা, ঠিক আছে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের NH3 আর কার্বন ডাইঅক্সাইডের অ্যামোনিয়া, এই দুটো বিক্রিয়া করে কি করবে, CO2-র সাথে যদি অ্যামোনিয়া বিক্রিয়া করে কার্বামাইড তৈরি করে, CONH2 তার হোল 2, মানে যেটাকে আমরা ইউরিয়া বলি, তার সঙ্গে জল H2O। এখন তোমরা জানো ইউরিয়া এটাও সাধারণভাবে সলিড, তো এটাও কিন্তু কঠিন পদার্থ। আর আছে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন, তাহলে সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া করলে কী হবে, সালফার ট্রাইঅক্সাইড। এখন এই সালফার ট্রাইঅক্সাইডটার একটু ব্যাপার আছে, এই সালফার ট্রাইঅক্সাইডটা কিন্তু 16.9 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত এটা সলিড থাকে, তারপর এটা গলে যায়। এখন তোমরা যদি দেখো, আমাদের সাধারণ তাপমাত্রা কিন্তু 16.9-এর থেকে বেশি, ফলে সাধারণ তাপমাত্রায় এটা কিন্তু তোমার গ্যাস এই সলিড হিসেবে বা সলিড বা কঠিন পদার্থ হিসেবে থাকবে না। তোমরা জানো এখন সাধারণ তাপমাত্রায় আমাদের অনেক 25-30-এর মতো সাধারণ তাপমাত্রা, 25-এর বেশি। তো এটা যেহেতু 16.9 পর্যন্ত সলিড থাকে, তো সাধারণ তাপমাত্রাতেই এটা গলে যাবে। কিন্তু তুমি যদি দেখো, তো সালফার ট্রাইঅক্সাইড কিন্তু 16.9 পর্যন্ত কঠিন পদার্থ। তো এইখানে সেই কারণে অল দ্য অ্যাবাভটা উত্তর হতে পারে, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রথম বিক্রিয়াতে সালফার একটা হচ্ছে কঠিন পদার্থ, আর এখানে কার্বামাইডও একটা কঠিন পদার্থ সলিড। তো কিন্তু এখানে যেহেতু সালফার ট্রাইঅক্সাইডটা 16.9 পর্যন্ত থাকে, অর্থাৎ সাধারণ 16.9 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কঠিন, কিন্তু সাধারণ তাপমাত্রাতে এটা লিকুইড হয়ে যায় গলে, সেই কারণে এটাকে কিন্তু আমরা কঠিন হিসেবে ধরতে পারি না। তাই অল দ্য অ্যাবাভটা আমার মনে হয় একটু বিতর্কিত হতে পারে, আর অপশান সিটাও হবে না। কিন্তু অপশান এ আর বি এখানে দুটোই উত্তর হওয়া উচিত, কারণ সালফার এটাও একটা কঠিন পদার্থ তৈরি হচ্ছে, আর এখানে কার্বামাইড এটাও একটা কঠিন পদার্থ তৈরি হচ্ছে। আর এখানে জানতে চেয়েছে যে কোন দুটি গ্যাস বিক্রিয়া করে কঠিন পদার্থ গঠন করবে, ঠিক আছে। তো এরপরে এর মধ্যে তুমি দেখো, সালফার কিন্তু 113 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গলে যাবে, আর কার্বামাইডের এটা অনেক বেশি, 200 থেকেও বেশি। তো এই দুটোই সঠিক উত্তর হওয়া উচিত, কিন্তু যেহেতু এটার বেশি গলন তাপমাত্রা, সেই কারণে এটাকে আমরা উত্তর হিসেবে ধরতে পারি। কিন্তু অপশান এ আর বি দুটোই কিন্তু কারেক্ট হওয়া উচিত বন্ধুরা, ঠিক আছে। তার পরের প্রশ্নে বলেছে নিচের কোন ধাতু হাইড্রোজেন গ্যাস অধিশোষণে সক্ষম, ঠিক আছে। তো তোমরা মনে রাখবে এখানে যে প্ল্যাটিনাম মানে পিটি আর প্যালাডিয়াম পিডি, এই দুটো ধাতু কিন্তু হাইড্রোজেন গ্যাস অধিশোষণে সক্ষম। তো এখানে যেহেতু প্ল্যাটিনামটা অপশানে আছে, অপশান ডিটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো প্যালাডিয়াম যদি থাকে সেটাও কিন্তু উত্তর হবে, আমি তোমাদেরকে দুটো বলে দিলাম, প্ল্যাটিনাম আর প্যালাডিয়াম, ঠিক আছে, এটা মনে রাখবে। পরের প্রশ্নটাতে বলেছে যে নিচের কোন যৌগটি পারক্সাইড।
তো কয়েকটি পারক্সাইডের উদাহরণ তোমাদেরকে আমি বলে দিই, এটা মনে রাখবে। কয়েকটি সাধারণ পারক্সাইড হলো H2O2 মানে হাইড্রোজেন পারক্সাইড, ঠিক আছে। তারপরে আছে বেরিয়াম পারক্সাইড মানে BaO2, ওকে। আর হচ্ছে সোডিয়াম পারক্সাইড মানে Na2O2। তো এই কয়েকটা সাধারণ পারক্সাইড তোমরা মনে রাখবে। হাইড্রোজেন পারক্সাইড, এটা হচ্ছে বেরিয়াম পারক্সাইড, আর এটা হচ্ছে সোডিয়াম পারক্সাইড। তো কারা পারক্সাইড হবে কারা হবে না এগুলো চেনার উপায় আছে, তোমরা যখন বন্ড শিখবে তখন এটা বলা যাবে। তো সাধারণ স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যারা এই আর ও সিঙ্গেল বন্ড আর এই জাতীয় স্ট্রাকচার ফর্ম করে তাদেরকে সাধারণভাবে আমরা পারক্সাইড বলে থাকি। তো আশা করি এখন এইগুলো তোমাদের নেই, তো যখন থাকবে তখন শিখবে। এখন আপাতত এই কয়েকটা নাম তোমরা মনে রাখতে পারো। এখানে সব নামগুলো বলে দিই। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, দেখো এটা ডাই অক্সাইড, এটা পারক্সাইড নয়। এটা হচ্ছে BaO2, এটা বেরিয়াম পার অক্সাইড। এটা হচ্ছে SO2, এটা সালফার ডাই অক্সাইড, এটা নয়। এটা হচ্ছে ফসফরাস পেন্ট অক্সাইড, এটাও পারক্সাইড নয়। তাহলে পারক্সাইড একমাত্র এটা BaO2 বেরিয়াম পারক্সাইড, এটা তোমাদের মনে রাখতে হবে। পরের প্রশ্নে বলেছে যে ফেরাস ফসফেট এর ফর্মুলা Fe3PO4 এবং ফেরিক ফসফেটের ফর্মুলা FePO4 হলে ফেরোসোফেরিক ফসফেট, ঠিক আছে, মানে আয়রন 2 আয়রন 3 ফসফেটের ফর্মুলা কি? তো এখানে দেখো বন্ধুরা, এই ফেরাস ফসফেটের ফর্মুলা কেন Fe3PO4 আর ফেরিক ফসফেটের ফর্মুলা কেন FePO4 হলো, এইগুলো তোমাদের জানা উচিত। দেখো ফেরাস কথাটা কোথার থেকে এসছে? ফেরাস এসছে ফেরাম থেকে এসছে, ফের তার সাথে যুক্ত আছে আস, ঠিক আছে। তো ফেরাম মানে লোহা, তার ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, ফেরাম থেকে ফের এসছে। তো এবার ফেরামের যখন যোজ্যতা 2 হবে তখন তাকে আস বলবো, আর যোজ্যতা যখন 3 হবে তখন তাকে ইক বলবো। তাহলে 2 এর ক্ষেত্রে যোজ্যতা হলে নাম হবে ফেরাস ফসফেট, আর যোজ্যতা 3 হলে নাম হবে ফেরিক ফসফেট। তাহলে যখন আস মানে ফেরাম লোহা মানে ফের Fe, যখন আস মানে তার যোজ্যতা 2 তখন Fe2+ আয়ন, আর ফসফেটের যোজ্যতা সবসময় PO4 মাইনাস, তাই তো। তাহলে লোহার যোজ্যতা কত? 2, PO4-এর যোজ্যতা কত? 3, তাই তো। তাহলে যোজ্যতাগুলো স্থান আদান প্রদান হয়, তাহলে এই জন্য ফেরাস ফসফেট কী হয়ে যাবে? Fe3PO4 তাই তো। তাই দেখো আছে এখানে। এবার তুমি যদি ভালো করে দেখো যে কেন এটা হচ্ছে Fe3, 3টে এফির যোজ্যতা কত দেখো? 3 দুগুণে 6 প্লাস, আর 2টো ফসফেটের যোজ্যতা কত? 3 দুগুণে 6 মাইনাস। তাহলে 6 + 6 মাইনাস কেটে গিয়ে 0 হচ্ছে, অর্থাৎ যখন একটা যৌগ গঠন করবে তখন সেটাকে স্টেবল হতে হবে, সেই জন্য তো কোনো প্লাস বা মাইনাস আধানের আধিক্য থাকবে না, বোঝা গেল। এবার ফের ইক যখন লোহার যোজ্যতা 3 তখন কি হবে? Fe3+, আর ফসফেট সবসময় PO4 3-, তাহলে এর যোজ্যতাও 3 এর যোজ্যতাও 3, যোজ্যতার আদান প্রদান করলে কি হবে? Fe3PO4 দূরত্ব যেহেতু একই 3 আছে তাই আমরা সবসময় একই থাকলে তাকে লিখি না, তাই FePO4 লিখবো শুধু। তাহলে এটা হয়ে গেলে ফেরিক ফসফেট। এবার ফেরাস ফসফেটে যেহেতু আয়রনের যোজ্যতা 2 এটাকে আয়রন 2 ফসফেট বলতে পারি, আর ফেরিক ফসফেটে যেহেতু আয়রনের যোজ্যতা 3 এটাকে আয়রন 3 ফসফেট বলতে পারি। এখন আয়রন 2 আর আয়রন 3 দুটো মিলে যেটা হবে, তার সাথে ফসফেট মেলাবো, তাহলে হবে আয়রন 2 আয়রন 3 ফসফেট, বোঝা গেল। তাহলে দেখো আয়রন 2 মানে কি? Fe2+, আয়রন 3 মানে Fe3+, আর ফসফেট সব সময় PO4 3-। এখন আমি যদি এরকম আধান দিয়ে দেখতে চাই, এখানে দেখো 3+ আর 3- কেটে 0, সেই জন্য এটাকে দেখো এরকম ভাবতে পারি Fe1 PO4 তার হোল 1, মানে একটা Fe লেগেছে একটা PO4, এরকম ভাবতে পারি Fe আর PO4 মিলে, ঠিক আছে। তাহলে 3 আর 3 মিলে 0 হয়ে গেছে, ওই জন্য FePO4 শুধু এটার একটা নিয়েছি এটার একটা নিয়েছি। এখানে যেহেতু 2+ ছিল তাহলে 2 3 6টা, আর এখান থেকে 3টে ছিল মানে 3 দুগুণে 6টা, তাহলে 3টে লোহা লেগেছে ওই জন্য, PO4 লেগেছে 2টো, Fe3PO4 করেছে ওই জন্য, বোঝা গেছে। এবার এইখানে তাহলে কটা Fe2+ নেব, কটা Fe3+ নেব, আর PO4 3- কটা করব, ঠিক আছে। তাহলে 2 আমি যদি এইভাবে নিই, দেখো আমাকে তো এই 2 আর 3 এমন অনুপাতে মেশাতে হবে যাতে করে এই দুটো মিলে লোহার যে মোট পজিটিভ আধান হবে সেটা PO4-এর মোট নেগেটিভ আধানের সাথে মিলে যায়, ঠিক আছে। দেখো আমি যদি 2টো Fe নিই আর Fe2+ নিই আর 2টো Fe3+ নিই, তাহলে কি হবে? মোট আধান এখানে 2 দুগুণে 4+, আর এখানে 2 3 6+, তাই তো। তাহলে এখানে 4 আর 6 10 হয়ে যাবে, কিন্তু এখানে 3 আছে, তাহলে 3-এর কোনো গুণিতক দিয়ে আমি 10খানা নেগেটিভ আধান তৈরি করতে পারবো না, তাহলে এইভাবে নিলে হবে না।
তাহলে আমি কি করব দেখো, Fe2+ ছিল আমার কাছে, Fe3+ ছিল, আর ছিল PO4 3-। দেখো আমি 3খানা Fe2+ নিলাম আর 1খানা Fe3+ নিলাম, তাহলে কি হবে, 3খানা Fe2+ মিলে কত হবে, 3 দুগুণে 6, তাই তো। আর একটা Fe3+ মিলে 3 + 6 × 3 = 9, তাহলে এটা 9খানা হয়ে গেল, বোঝা গেছে। আর যদি আমি PO4 3খানা নিই, তাহলে 3 × 3 = 9খানা মাইনাস হয়ে গেল, তাহলে 9 + আর 9 মাইনাস মিলে 0 হয়ে গেল। তাহলে 3খানা Fe2+ আর 1খানা Fe3+, মানে মোট 4খানা Fe লাগছে, আর PO4 লাগছে 3খানা, তাহলে Fe4 PO4 হোল 3, এই অপশান এটা হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বাকিগুলো তোমরা করে দেখো, এইভাবে করতে পারবে না। পরের প্রশ্নটাতে বলেছে দেখো, নিচের বিক্রিয়াগুলির মধ্যে কোনটি অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া নির্দেশ করছে। তো অ্যাসিড, দেখো যেটা অ্যাসিড দ্রবণ হবে সেই দ্রবণে H+ আয়ন থাকবে, যেটা ক্ষার দ্রবণ হবে সেই দ্রবণে OH- আয়নের আধিক্য থাকবে, ঠিক আছে, এটা তোমরা নিশ্চয়ই সবাই জানো। এখন দেখো বাম দিকের যেগুলো আছে এটা তো দেখতেই পাচ্ছ তোমরা, এটা অ্যাসিড, H2SO4 অ্যাসিড, ঠিক আছে, কারণ এতে H+ আর দুখানা H+ আর SO4 2- মানে H+ আয়ন আছে, কিন্তু এটা তো ক্ষার নয়, C12H22O11, এটা তোমরা জানো, এটা কার এটা কিসের সংকেত, C12H22O11, তোমরা জানো যে এটা হচ্ছে চিনি। এখন চিনি তো তোমাদের ক্ষার নয়, আমরা তো খাই চিনি, তাই না, ক্ষার হলে তো খেতে পারতাম না, সেই কারণে এটা তো অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া না। তাহলে বাম দিকেগুলো দেখে আমাকে বুঝতে হবে কোনটা অ্যাসিড আর ক্ষার আছে কোন বিক্রিয়াটাতে। দেখো এখানে CuSO4 × 5H2O, ঠিক আছে, এইটা একটা যৌগ, তাহলে এটাতে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া হচ্ছে না, একটাই যৌগ আছে, সেটা ভেঙে গিয়ে একে তাপ দিলেই ভেঙে গিয়ে CuSO4 আর 5 অণু জল আলাদা হয়ে যাবে, তাহলে এটাও অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়া নয়, কারণ বাঁ দিকে একটা যৌগ আছে, এটা অ্যাসিড আর ক্ষার কখনোই বিক্রিয়া করছে না এখানে, ঠিক আছে। এই আয়ন এখানে দেখো H+ আয়ন আছে আর OH- আছে, এখন H+ আয়নের আধিক্য মানেই সেটা অ্যাসিডিক, আর OH- আয়নের আধিক্য মানেই ক্ষারীয়, তাহলে এখানে এটা অ্যাসিডের ধর্ম আছে, এর মধ্যে ক্ষার ধর্ম আছে, তাহলে এইটাতে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া হচ্ছে, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া আমরা কি জানি, জল উৎপন্ন হয়েছে এখানে, তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আর এইদিকে এটাও দেখতে পাচ্ছ H2 আর O2, ঠিক আছে, এরা অ্যাসিড ক্ষার নয়, দুটো গ্যাসের বিক্রিয়া হচ্ছে এখানে, এরা অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া হচ্ছে না, সেই কারণে অপশন এটাও এখানে ভুল, অপশন বি একমাত্র সঠিক উত্তর। পরের প্রশ্ন বলেছে নিচের কোন বিবৃতিটি ভুল। এই প্রশ্নটা সহজ, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। বলেছে ননস্টিক বাসনপত্রে টেফলনের আস্তরণ দেওয়া থাকে, এটা সঠিক, সুতরাং এটা অপশনের উত্তর হবে না। বলেছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড হলো প্রধান গ্রিনহাউস গ্যাস, এটাও সঠিক, সুতরাং এটাও উত্তর হবে না, কারণ বিবৃতি কোনটা ভুল সেটা জানতে চেয়েছে। বলেছে জীবাশ্ম জ্বালানি অপেক্ষা হাইড্রোজেন গ্যাসের তাপন মূল্য অনেক বেশি, এটাও সঠিক, হাইড্রোজেন গ্যাসের তাপন মূল্য অনেক বেশি, এটা সঠিক জীবাশ্ম জ্বালানি অপেক্ষা, ঠিক আছে, কারণ হাইড্রোজেন গ্যাস তীব্র দাহ্য, ঠিক আছে, সেই কারণে তাপন মূল্য অনেক বেশি। এছাড়াও এর অনেকগুলো কারণ আছে, সেটা তোমরা পড়তে বুঝতে পারবে। হাইড্রোজেন গ্যাস তোমরা জানো যে বায়ু সংস্পর্শে হ্যাঁ অক্সিজেন মানে হাইড্রোজেন গ্যাস খুব তীব্র জ্বলতে পারে, এটা তোমরা জানো, এটা নিচে একটা দাহ্য গ্যাস আর কি, সেই কারণে তাপন মূল্য অনেক বেশি জীবাশ্ম জ্বালানি অপেক্ষা। আর অপশন ডিতে কি আছে, পিভিসি একটি জৈব বিশ্লেষ্য বা বায়োডিগ্রেডেবল পলিমার, এটা তোমরা জানো, এটা ভুল, পলিভিনাইল ক্লোরাইড এটা কিন্তু জৈব বিয়োজ্য নয়, ঠিক আছে, তো অপশন ডিটা হচ্ছে ভুল, সেই জন্য এটা হয়ে যাবে সঠিক উত্তর, যেহেতু ভুল বিবৃতিটা জানতে চেয়েছিল আমাদের। পরের প্রশ্নটা, এটা ভালো প্রশ্ন, বলেছে গলিত সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হবে। দেখো গলিত সোডিয়াম ক্লোরাইড মানে সোডিয়াম ক্লোরাইডকে তাপ দিয়ে তাকে গলানো হয়েছে, তাহলে গলিত সোডিয়াম ক্লোরাইডে কি থাকবে, শুধু Na+ আর Cl- আয়ন থাকবে। এখন ক্যাথোডে কি জমা হবে, ক্যাথোডে গিয়ে ধনাত্মক আয়নগুলো জমা হবে, ফলে গলিত সোডিয়াম ক্লোরাইডের যখন তড়িৎ বিশ্লেষণ হবে Na+ আয়নগুলো ক্যাথোডে যাবে, একটা করে ইলেকট্রন নেবে, নিয়ে সোডিয়াম অণু হিসেবে, সোডিয়ামে ধাতু হিসেবে জমা হবে, আর এটা হচ্ছে যখন গলিত সোডিয়াম ক্লোরাইড। এবার যদি আমি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নিই, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে কী থাকবে, সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে গিয়ে Na+ আর Cl- আয়ন হিসেবে থাকবে, আর জলীয় দ্রবণ যেহেতু সেখানে জলের অণুগুলোও থাকবে। এখন Na+ আয়নগুলো তো একই রকমভাবে ক্যাথোডে যাবে, গিয়ে একটা করে ইলেকট্রন গ্রহণ করবে, Na অণু হিসেবে জমা হবে, কিন্তু এখানে যেহেতু জলীয় দ্রবণ তাই এই জলটাও তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করবে, কিছু কিছু জলের অণু H+ আর OH- আয়নে ভেঙে যাবে, গিয়ে সেই H+ আয়নগুলি যাবে, ঠিক আছে, এই জলটাও তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করে ফেলবে, ফলে ক্যাথোডে গিয়ে যাবে এইচের অণুগুলি, গিয়ে হাইড্রোজেন হিসেবে ক্যাথোডে জমা হবে, ঠিক আছে, একটি করে ইলেকট্রন নেবে, হাইড্রোজেন হিসেবে জমা হবে। তো সেই কারণে জলের অণুগুলি যেহেতু অংশগ্রহণ করে ফেলবে কিছু জলের অণু তড়িৎ বিশ্লেষণে, সেই কারণে এক্ষেত্রে ক্যাথোডে সোডিয়াম ধাতুও জমা হতে পারে, আবার হাইড্রোজেন গ্যাসও জমা হতে পারে, সেই জন্য উত্তর হয়ে যাবে অপশান
এ। ঠিক আছে, গলিত সোডিয়াম ক্লোরাইডে কী হবে, শুধু সোডিয়াম হবে, সেই জন্য প্রথমে যেটা এখানেও আছে H2Na, কিন্তু এটা হবে না, যেহেতু কারণ গলিত সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে শুধু Na জমা হবে, তাই প্রথমে হবে Na, তারপরে H2 হতে পারে, তাহলে NaH2 হবে উত্তর, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, প্রথম অপশানে যেহেতু গলিত সোডিয়াম ক্লোরাইড ছিল আর সেক্ষেত্রে শুধু সোডিয়াম হবে, তাই এক্ষেত্রে সোডিয়াম, আর দ্বিতীয়টার ক্ষেত্রে হাইড্রোজেন হতে পারে, তাই সেটার জন্য H2, সেই জন্য অপশান এ সঠিক। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কখনোই H2 জমা হতে পারবে না, সেই জন্য অপশান বিটা ভুল। বোঝা গেল? আর বাকি অপশানগুলো তো প্রশ্নই আসছে না। তাহলে এই ছিল কেমিস্ট্রির প্রশ্নগুলোর আমি সমাধান দিয়ে দিলাম। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, বুঝতে পেরেছো। কারো কোনো প্রশ্ন থাকলে বা কিছু বলার থাকলে কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করবো সাধ্যমতো অ্যান্সার দেওয়ার। থ্যাংক ইউ বন্ধুদের সঙ্গে থেকো। কারো কিছু বলার থাকলে প্লিজ কমেন্টে জানিও। যারা নতুন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। প্লিজ ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দাও, তোমরা যত বেশি শেয়ার করবে আমি তত বেশি উৎসাহ পাবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, এতক্ষণ সঙ্গে থাকার জন্য।